প্রকাশ করা হলো বিপিএল এর আনুষ্ঠানিক সূচি। ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে আসর। যোগ হচ্ছে না নতুন কোনো ভেন্যু। ঢাকায় হবে মোট 10টি ম্যাচ। লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় ঢাকার বিদ্রোহী ৪৪ ক্লাব। বোর্ডের চাওয়াতে নয়, ক্লাব চাইলে লিগ গড়াবে মাঠে। বিপিএল থেকে ৯ ক্রিকেটার বাদ দেওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলছেন সংগঠকরা। শুরুতেই বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হলো আয়ারল্যান্ডের। মুস্তাফিজ রিশাদের বোলিং তোপে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। তানজিদ তামিমের হার না মানা 50-তে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ সেরা তামিম ও সিরিজ সেরা হয়েছেন শেখ মেহেদী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। ভালো ক্রিকেটের প্রত্যাশা ছিল, তাই দিয়েই সিরিজ জয় আত্মবিশ্বাস সঙ্গে করে বিশ্বকাপের আগে শেষ সিরিজের ইতি টানলেন ফিল সিমন্সের দল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। লিটন দাসও চেয়েছিলেন এই উইকেটে আগে ব্যাট করার সুবিধা নিতে। সুবিধা তো আইরিশরা পেয়েছেই। পাওয়ার প্লেতে স্কোর কার্ডে আসে ৫১ রান। তবে এদিনই পাওয়ার প্লেতেই জোড়া উইকেট হারায় অতিথিরা। টিম টেক্টরকে শরীফুল আর হ্যারি টেক্টরকে শিকার বানান মোস্তাফিজ। শেখ মেহেদীর বলে থিতু হতে ব্যর্থ লরকান টাকারও। ইনিংসের মাঝামাঝি এসে শুরু হয় রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু। জায়গা নিয়ে মারতে গিয়েছিলেন কার্টিস ক্যাম্পার, তবে রিশাদের গুগলিতে উড়ে যায় তার মিডল স্টাম্প। এক প্রান্ত আটকে টিকে থাকা পল স্টার্লিংও শিকার হন এই লেগ স্পিনারের। এরপর আইরিশদের কঠিন সময় উপহার দেন ফিস। ৩ ওভারে মাত্র ১১ রান খরচে শিকার ৩ উইকেট। শেষের দিকে আর কোনো প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি আয়ারল্যান্ড। ১১৭তে অল আউট। সিরিজে তাদের সর্বনিম্ন। বোলারদের দিনে রেকর্ড করেছেন তানজিদ তামিম। এক ম্যাচে ৫ ক্যাচ। টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ওই সহজ টার্গেটে আগ্রাসী ক্রিকেটটাই খেলে বাংলাদেশ। ওপেনিংয়ে সাইফ ফিরলেও বড় ইনিংসের দেখা পাননি। ওয়ান ডাউনে নামা লিটন দাসও উইকেট বেরিয়ে আসেন। তবে ৪ ছক্কায় নিজের 50 তুলে নেন তানজিদ তামিম। সাগরিকা যে তার পছন্দের ভেন্যু সেটাই প্রমাণ করলেন আবার। সঙ্গ দিয়েছেন ইমন। ৪-এ নামলেও খেলেছেন ২৬ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস। ৪০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় বাংলাদেশের। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বকাপের দল গোছানোর কাজ সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরমেন্সের দরজা খুলতে পারে বাকিদের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে ৫ সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর এমনটাই জানালেন এই উইকেট কিপার ব্যাটার। এদিনই এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জেতার মাইল ফলক গড়ে তার দল। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কমেছে দূরত্ব। এখন প্রত্যাশা চোট মুক্ত থেকে বিশ্বকাপে দারুণ কিছু করা। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ৫ সিরিজ জয়। এক বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। ১.৫ বছরে মানিয়ে নিয়েছেন বেশ। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ড ওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে এইভাবেই চিন্তা ভাবনা করে, ডিফারেন্ট কিছু হতেও পারে। সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি। সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই। উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করবো না। প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। জাতীয় দলের পাট চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা। অধিনায়কের একটাই আবদার, ইনজুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা। অন্তত ১০ ম্যাচ বাংলাদেশকে এই টি-20 ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি। লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে। সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চতে
পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন। লিটন কুমার দাস ওই একটাই প্রত্যাশা করছেন, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো একটা সাফল্য এনে দিতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে 5 ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে অবদান রাখতে পেরে গর্বিত এই ওপেনার। বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজে এ পারফরম্যান্স টি-20 বিশ্বকাপেও ধরে রাখার লক্ষ্য তার। 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এদিকে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ থাকলেও তাদের চিন্তার কিছু দেখছেন না তাওহিদ হৃদয়। ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপের আগে শেষ টি-20 সিরিজ জয় টাইগারদের। সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের আনন্দ একটু বেশি ছুঁয়ে গেছে তানজিদ হাসান তামিমকে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-20তে প্রথম ফিল্ডার হিসেবে 5টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ওপেনার। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। রেকর্ড গড়ার পরেও নিজের এই অর্জন সম্পর্কে শুরুতে জানা ছিল না তামিমের। জানালেন এই প্রাপ্তি তাকে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাবে। আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। কখনো এমন ভাবে কখনো চিন্তা করা হয় নাই, বাট চেষ্টা করি সব ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার টিমের। রান করার পরে যদি টিম যেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি যেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলে এবার রাজশাহীর হয়ে খেলবেন তামিম। বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণের এই আসর প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বিশ্ব আসরে দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরার স্বপ্ন তামিমের। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে। যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি। তামিমের মতো এই বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন তাওহিদ হৃদয়। টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ রয়েছে। কঠিন গ্রুপ হলেও তা নিয়ে চিন্তিত নন তাওহিদ হৃদয়। অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা এক্সিকিউশন ভালো করতে পারি, বড় ম্যাচগুলো তো আশা করি যে ভালো। টি-20 খেলা সবসময় ভালো কম্পিটিশন হয়। আশা করছি যে পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো করতে পারি, এক্সিকিউশন ভালো হয়, ইনশাল্লাহ ভালো। আমি নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করি না, অ্যাজ এ টিম হিসেবে সবসময় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সিরিজ জয় এবং বিপিএল প্রসঙ্গ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে এই মুহূর্তে আছেন বিসিবির সহ সভাপতি শাখাওয়াত হোসেন। শাখাওয়াত, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমবার এসেছেন আমাদের এখানে এবং একটা ভালো দিনে যদি বলি যে বাংলাদেশ আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে। বড় কোনো প্রতিপক্ষ না, কিন্তু প্রথম ম্যাচে কিছুটা হলো ব্যাকফুটে ছিল। আপনাদের জন্য এটা কতটা রিলিভের যে বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জিতেছে, ভালো ক্রিকেট খেলে সিরিজটা জিতেছে? জি, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশ আমরা ভেবেছিলাম যে 3টা ম্যাচে আমরা জিতবো। যা হোক, প্রথম ম্যাচটা আমরা হেরেছি, তারপরে 2টা ম্যাচ জিতাতে এটা খুবই ভালো হয়েছে। বিকজ বিশ্বকাপের আগে কিন্তু আমাদের আর কোনো ম্যাচ নেই এবং বড় কোনো দল আসবে না। সো এটা বিপিএল প্রস্তুতির জন্য আমাদের ভালো একটা দিক এবং এটা খুবই ভালো, দেশের জন্য ভালো, ক্রিকেটের জন্য ভালো হয়েছে আজকে। এক্স্যাক্টলি। তানজিদ তামিম বলেছেন যে বিপিএল এর দিয়ে উনি বিশ্বকাপের প্রস্তুতিটা করতে চান। সেক্ষেত্রে বিপিএলটাকে গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর অন্যতম বড় দায়িত্বে আপনি আছেন, বিপিএল এর অনেক কিছু আপনি দেখভাল করছেন, অনেক কিছুই আপনাদের সবার তত্ত্বাবধানে হচ্ছে। সো উনি বলেছেন যে বিপিএল এ প্রস্তুতি করতে চান, সেক্ষেত্রে উইকেট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখেছি অতীতে বিপিএল এর উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যদিও সেই কিউরেটর নেই, আপনারা নতুন কিউরেটর এনেছেন, রানও দেখছি আমরা ভালো হচ্ছে উইকেটে। উইকেট তারপর আপনারা কতটা সতর্ক থাকবেন, আমরা কেমন উইকেট আমরা দেখতে পাবো আসলে এবারে বিপিএল? দেখেন, বিপিএলটা হলো একটা মানুষ সবার জন্য একটা খেলা। যে খেলাটা এবার বিশ্বকাপ আছে দেখে আপনি বলছেন যে বিশ্বকাপের জন্য এটা ভালো, কিন্তু যখন বিশ্বকাপ থাকে না তখনও কিন্তু বিপিএল একটা এক্সাইটমেন্ট সবার জন্য। যেহেতু টি-20 ফরম্যাট, জি, টি-20 ফরম্যাট, কম সময়, মানে ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট হয়। সো উইকেট ভালোই থাকবে, দর্শকরা এনজয় করবে, রান হবে এবং ভালো উইকেট থাকবে। আর আমাদের নতুন যে কিউরেটর আছেন উনি খুবই ভালো, আপনি জানেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটু কথা হয়েছে, তারপরে পরবর্তী ম্যাচগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। সো প্রত্যেকটা আমাদের ফিল্ডে উইকেট ভালো থাকবে। আপনাদের জন্য নিশ্চয়ই বিষয়টা বিব্রত করছিল কিছুটা হলেও যে সিরিজ শুরুর আগে লিটন দাস কিছু অভিযোগ করেছিলেন। এরপর আমরা দেখেছি শেখ মেহেদি কথা বলেছেন তার রোটেশন পলিসি নিয়ে। তাওহিদ হৃদয় বলেছেন আসলে তার সমালোচনা বিভিন্ন বিষয়। আসলে প্রত্যেক ম্যাচেই আমরা দেখেছি ম্যাচের আগে বা পরে ক্রিকেটাররা
তাদের কিছু ক্ষোভের কথা, তাদের কিছু অপ্রাপ্তির কথা বলছেন। কিন্তু সিরিজ আমরা জিতলাম এবং লিটন কিন্তু আজ বলেছে যে দূরত্বটা কমেছে। এটাও তো নিশ্চয়ই আপনাদের জন্য একটা স্বস্তির খবর যে ক্রিকেটারদের সঙ্গে দূরত্বটা কমে গেছে টিম ম্যানেজমেন্ট। দেখেন, ক্রিকেটারদের দেখভাল করার জন্যই বিসিবি এখন, আর বিসিবির সব মেম্বার কিন্তু এই ক্রিকেটের সাথে জড়িত না। অবশ্যই, হ্যাঁ। খেলাটা দেখে আমাদের অপস টিম, জি। সো অপসের যিনি চেয়ারম্যান আছেন উনি দেখেন, কিন্তু সিলেকশনে কে থাকবেন না থাকবেন সিলেক্টররা দেখেন অবশ্যই। এখন দেখেন, কেউ যদি তার ফোরামে কথা বলতে পারে, মিডিয়াতে এই ধরনের কথা বলা তাদের জন্য কতটা যৌক্তিক এটা প্লেয়াররাই ভালো বুঝবেন। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো সিলেক্টর যেটা সিলেক্ট করেন, এবং যদি কোনো কমপ্লেইন থাকে বা কোনো কিছু কোশ্চেন রেইজ করার থাকে, সেটা তখন কোশ্চেন রেইজ করলে ভালো। ক্যাপ্টেনের তো একটা ভূমিকা থাকে সব অবশ্যই, হ্যাঁ। আর সেই ভূমিকাটা ক্যাপ্টেন, ম্যানেজার, কোচ সবাই মিলেই কিন্তু খেলাটা আসলে উইন হয়। সো সেই ক্ষেত্রে আসলে হলো কি, আমরা মনে করি বাইরে এসে ফেসবুক বা মিডিয়াতে কথা বললে কিন্তু এটা সমাধান হচ্ছে না। সমাধানটা হলো কোচের সাথে কথা বলতে হবে, সিলেক্টরের সাথে কথা বলতে হবে, এবং চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে। এবং বুলবুল ভাই আমরা দেখেছি যে ক্রিকেটারদের বিষয়ে কতটা আন্তরিক। তিনি ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, তাদের কথা শুনেছেন, দিনব্যাপী একটা আপনার প্রোগ্রাম হয়েছিল দেখেছিলাম। দেখেন, বিসিবির কাজটা কি? বিসিবির কাজ হলো খেলা সুন্দর মতো পরিচালনা করা, নতুন প্লেয়ার বের করানো, এবং একটা কমপ্লায়েন্সের মধ্যে সবাইকে গ্রেটার পার্সপেক্টিভে ক্রিকেটার বানানো, এবং ক্রিকেটকে একটা ক্যারিয়ার হিসেবে মানুষকে দেয়া। তো সেখানে প্লেয়াররা হলো 1 নাম্বার লক্ষ্য, এবং ফার্স্ট এলিমেন্ট হলো প্লেয়াররা। সো প্লেয়ারদের ভালোর জন্য যে কোনো কিছু বিসিবি করবে, এটা অপস হোক আর যারা অ্যাডমিনে কাজ করে প্রত্যেকেই, এটা নিশ্চিত। এবং এখানে আসলে কোনো প্রকার সন্দেহ রাখা, কোনো নিজেকে চিন্তা করা যে আসলে আমরা আসলে সঠিক বিচার পাবো না, বোর্ড আমাদের বিষয়টা দেখবে, 100% নিশ্চিত যে ফেয়ার ট্রিটমেন্ট হবে। এবং সেখানে যদি ফেয়ার ট্রিটমেন্ট, কেউ যদি আনফেয়ার ট্রিটমেন্টের মুখোমুখি হয়, সেক্ষেত্রে কথা বললে খুব ভালো। এটা যদি টিমের সাথে কথা বলে, অথবা বিসিবিতে এসে কথা বলে, অথবা প্রেসিডেন্টের সাথে কথা বলে, সেটা আরো বেটার। এক্স্যাক্টলি। আমরা আপনার সাথে আরো কথা বলবো। আমাদের কাছে বিপিএল নিয়ে আসলে প্রতিবেদন আছে, সেটা একটু দেখে এসে বিপিএল নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে। জি, থ্যাংক ইউ। ঢাকা নয়, সিলেট থেকেই শুরু হবে বিপিএল। নানা অনিশ্চয়তা কাটিয়ে 12তম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। 26 ডিসেম্বর লাক্কাতুরায় উদ্বোধনী ম্যাচ, মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। 23 জানুয়ারি হবে ফাইনাল। সব মিলিয়ে 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 34 ম্যাচ, যেখানে সিলেটে 12টি, চট্টগ্রামে 12টি ও কোয়ালিফায়ার ফাইনাল সহ মিরপুর অনুষ্ঠিত হবে 10 ম্যাচ। অনিশ্চয়তা ছিল অনেক, নিলাম কিংবা টুর্নামেন্ট মাঠে গড়ানোর সময় পরিবর্তন হয়েছে কয়েকবার। 1 যুগ পর বিপিএল দেখেছে নিলাম পদ্ধতি, এর পরেও বাধে নতুন জটিলতা। হোটেল সংকটে আলোচনায় সিলেট নয়, ঢাকা থেকে শুরু হবে বিপিএল। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ঠিক সময়ই মাঠে গড়াবে 12তম আসর। বিসিবি নির্বাচনের অল্প কদিনের মধ্যেই নতুন বোর্ডের সামনে বিপিএল, সঙ্গে ঘরোয়া লিগ বর্জন করা ক্লাবগুলোর চোখরাঙানি। তার মধ্যে বিপিএল করা ছিল সাহসী সিদ্ধান্ত, যদিও তাদের সফল হওয়া না হওয়া নিয়ে আলোচনা চলছে এখনো। তবে সেসব একপাশে রেখে নিয়ম অনুযায়ী এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো বিসিবি। কিন্তু 4 ভেন্যু নয়, 3 ভেন্যুতেই হবে 12তম আসর। আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় রাখা হয়নি রাজশাহী ভেন্যুকে। সিলেট থেকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই খেলবে নোয়াখালী এক্সপ্রেস। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। লাক্কাতুরায় মোট 6টি ম্যাচ ডে, যেখানে হবে 12 ম্যাচ। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে। চট্টগ্রাম পর্ব শুরু হবে 2026 সালের 5 জানুয়ারি থেকে, সেখানেও ম্যাচ ডে 6টি। 12 জানুয়ারি পর্যন্ত সাগরিকায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলো, খেলবে 12 ম্যাচ। গ্রুপ পর্বের দিনের 2 ম্যাচ শুরু হবে 1টা ও সন্ধ্যা 6টা থেকে, তবে শুক্রবার সেটা শুরু হবে 2টা ও সন্ধ্যা 7টা থেকে। তবে এবার মিরপুর দেখবে ভিন্ন চিত্র। প্রতিবার যেখানে সবচেয়ে বেশি ম্যাচ হয়, এবার সেখানে হবে সবচেয়ে কম 10 ম্যাচ। মিরপুরের স্লো উইকেট নিয়ে সমালোচনা অনেক দিনেরই, তাই টি-20 বিশ্বকাপের আগে হয়তো এই ভেন্যুতে ম্যাচ কম রেখেছে গভর্নিং কাউন্সিল। গ্রুপ পর্বের 7 ম্যাচ পর 19 ও 21 জানুয়ারি এখানে হবে 2 কোয়ালিফায়ার। ফাইনাল হবে 23 জানুয়ারি। এই 3 ম্যাচের জন্যই আলাদা রিজার্ভ ডে রাখা হয়েছে সূচিতে। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও লিগ বর্জনের ঘোষণা দিল বিদ্রোহী ক্লাবগুলো। 43টির সঙ্গে এবার যোগ হয়েছে আরও 2টি। সংগঠকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বোর্ডের চাওয়াতে নয়, কেবল ক্লাবগুলো চাইলেই লিগ মাঠে গড়াবে। আগে একাত্মতা জানিয়েও তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস এর দলবদলে অংশগ্রহণের বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলছেন সংগঠকরা। এদিকে বিপিএল থেকে 9 ক্রিকেটারকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলছেন তারা।
নারী ক্রিকেটারদের লাঞ্ছনের অভিযোগে বিসিবির কার্যক্রম নিয়েও ক্ষুব্ধ ক্লাবগুলো। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। আগের সংবাদ সম্মেলনে ছিলেন, কিন্তু এবার নেই তামিম ইকবাল। বর্তমান ক্রিকেট বোর্ডের অধীনে লিগে অংশ না নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তার ক্লাব। লিগ বর্জনের ঘোষণা দিতে সংগঠকরা আবারও যখন একাট্টা হলেন, সেখানেও তামিমের দেখা নেই। সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে হঠাৎ কি হলো তাদের? তামিম অ্যাজ এ খেলোয়াড় অ্যান্ড সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। পার্সোনাল একটা বিচার থাকতেই পারে, ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। বিদ্রোহী ক্লাবগুলোর নেতৃত্বে থাকা সংগঠকদের ব্যাখ্যায় ধোঁয়াশা। তবে তামিম সঙ্গে থাকুন বা না থাকুন, বিসিবির বিরুদ্ধে তাদের অবস্থান আগের মতোই। 43টির সঙ্গে আরও 2টি যোগ হয়ে মোট 45 ক্লাব এখন বিদ্রোহী অবস্থানে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, মোহামেডান আবাহনীর মতো শীর্ষ সারির ক্লাবের সঙ্গে কথাবার্তা এগিয়েছে, যদিও তা অস্বীকার করেছেন সংগঠকরা। আমরা জানিয়ে দিয়েছি মোহামেডানের অবস্থানটা। তার মানে তো তিনি মিথ্যা কথা বলেছেন। আপনি বিবেচনা করেন, ফারুক ভাই বলো, এই যে বুলুল ভাই বলো, তারা যে আজকে ব্র্যান্ড, তারা যে আজকে নাম হয়েছে, এরা কোত্থেকে আসছে? এই ক্লাবগুলি থেকেই। ক্রিকেট প্লেয়ারকে যাতে জাতিকে রিপ্রেজেন্ট করতে পারে, তার ভূমিকা কিন্তু ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা রাখি পায়োনিয়ার হিসাবে। আমরা যদি না থাকি, ক্রিকেটের উন্নতি হবে না। ফিক্সিং ইস্যুতে রেডমার্ক দেখিয়ে বিপিএল এর নিলাম থেকে 9 ক্রিকেটারকে বাদ দেয়া কিংবা নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ নিয়ে কার্যক্রমেও বোর্ডকে ধুয়ে দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার, তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম তারা চেষ্টাও করে না, বরঞ্চ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদি ওরা না করে, আমরা এটা বিচার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের পৌঁছানো উচিত, ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে, পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত। আলোচনার জন্য সম্প্রতি ক্লাবগুলোকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি, কিন্তু সে ডাকে সাড়া দেয়নি ওই 45 ক্লাব। সব মিলিয়ে ঘোলাটে পরিস্থিতি। 12 ক্লাবের দলবদলের মধ্য দিয়ে প্রথম বিভাগ নিয়ে লিগ মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হলেও আসলে বিরাট অনিশ্চয়তার মধ্যে সবকিছু। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে আছেন বিসিবির সহ সভাপতি শাখাওয়াত হোসেন। শাখাওয়াত ভাই, আমরা বিপিএল নিয়ে কথা বলতে চাই। আগে বিপিএল এর আমরা দেখলাম যে ভেন্যু আজকে আপনারা চূড়ান্ত সূচি প্রকাশ করেছেন। ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়, যেখানে অতীতে সবসময় দেখেছি এর আগে যখন 6 দল নিয়েও হয়েছে, ঢাকায় কিন্তু অন্তত 20টা 22টা 25টা করে ম্যাচ হয়েছে, এবার সবচেয়ে কম। এর কারণটা কি? ঢাকাবাসী নিশ্চিত মন খারাপ হবে যে এত কম ম্যাচ তারা। আসলে আপনি ম্যাচ হিসেবে দেখেছেন, আমি এটা একটু অন্যভাবে বলছি। জি, যেমন ধরেন আমাদের টোটাল 18 ম্যাচ ডে। জি, আমরা 3টে ভেন্যুতে সম ডেতে ডিস্ট্রিবিউশন করেছি। আচ্ছা, সিলেটে 6 দিন, চিটাগং 6 দিন, ঢাকা 6 দিন। আচ্ছা, তো ঢাকাতে যেহেতু কোয়ালিফাইং আছে, কোয়ালিফায়ার বিগ ম্যাচগুলো, এটা এই জন্য, এটা অন্য কোনো কিছু নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা তো উদ্বোধন অনুষ্ঠানটা তো ঢাকাতেই উদ্বোধন অনুষ্ঠান যাবে 24 ডিসেম্বর হবে, ঢাকাতে হবে, আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে হবে। সেখানে আমরা কি দেখব? চমক? আমরা তো দেখি অতীতে অনেক বড় বড় তারকা। আসলে খেলাটাকে আমরা ফোকাস করতে চাই, উদ্বোধনের চমক নিয়ে আমরা ব্যস্ত নই। খেলাটাকে ফোকাস করতে চাই, ফেয়ার একটা গেম উপহার দেওয়া। এবং আপনি দেখেছেন যে পদে পদে কিন্তু বেড়াজালের একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা বাদ দিয়ে আমরা খেলাটাকে দেখতে চাই। এবং উদ্বোধনী একটা অনুষ্ঠান থাকবে, এটা আমি মনে করি সোভার, বিউটিফুল এবং সবাই যেন এনজয় করতে পারে, এই ধরনের একটা প্রোগ্রাম থাকবে। এক্স্যাক্টলি। আমরা দেখেছিলাম যে এই বোর্ড আপনারা দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন পরিচালক ভেন্যু পরিদর্শনে গিয়েছিল। বিপিএলে 4th ভেন্যু একটা অ্যাড করার কথা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটা হলো না। রাজশাহী অনেক দূর এগিয়েছিল, কেন শেষ পর্যন্ত রাজশাহী সেই তালিকা থেকে বাদ গেল? রাজশাহী ভেন্যুটা বাদ পড়ার কয়েকটা কারণ আছে, তার মধ্যে মেজর 3টা কারণ। একটা কারণ হলো সেখানে মেডিকেল ফ্যাসিলিটিস যেটা দরকার, এমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটিস বা আইসিইউ যে ফ্যাসিলিটিস থাকা দরকার। আপনি জানেন যে এখানে ইন্টারন্যাশনাল প্লেয়াররাও থাকবেন, এবং সেটা খুবই অপ্রতুল, নট রিকোয়ার্ড আমাদের যেরকম আছে এরকম। আরেকটা হলো সিকিউরিটি একটা কনসার্ন আছে, ফেন্সগুলো নেই। সো মানুষ কিন্তু চাইলে উপর দিয়ে ঢুকে যেতে পারে, সিকিউরিটি কন্ট্রোল করা। সেখানে প্রেস বক্স নেই, এবং সেখানে যদি আপনি দেখেন ড্রেসিং রুমের অবস্থা, সবকিছু মিলিয়ে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল খুব
দ্রুত কাজ করছে, সেখানে বিসিবিও কাজ করছে। আশা করি পরবর্তী ইন্টারন্যাশনাল ম্যাচ এবং পরবর্তী বিপিএল সেখানে হবে। এবার খুব টাফ অ্যাকচুয়ালি, 1 মাসের মধ্যে কাজ করে সবকিছু করা এটা খুব টাফ। সেক্ষেত্রে বরিশালও কিন্তু আপনাদের আলোচনায় ছিল, বরিশাল জি স্টেডিয়ামটা বেশ সুন্দর আমরা দেখেছি, শুধু মেবি আউটফিল্ডের কাজটা বাকি ছিল। বরিশাল কি ফ্র্যাঞ্চাইজি নেই দেখি বরিশালটা? না ওইরকম না, বরিশাল কাজ শেষ হয়নি এখনো। আগের যে ভেন্ডর ছিল আমাদের, উনি ড্রেনেজ লাইন না করে ফিল্ডে গাছটা সব করে ফেলেছেন, গ্রাসগুলো দিয়ে ফেলেছেন। সো আমাদের টিম যখন গিয়ে দেখলো, গ্রাউন্ডস টিম, তখন এটাকে আবার রিওয়ার্ক করা লাগছে। তো ওই কাজও খুব দ্রুত চলছে, আশা করি বাই জানুয়ারি কাজ শেষ হয়ে যাবে। তো সুতরাং নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচ এবং নেক্সট বিপিএল আপনারা হয়তো বরিশাল দেখবেন। আউটফিল্ডের কাজ হয়ে গেছে, অনেকগুলো উইকেট হচ্ছে, মানে এটা খুব ভালোভাবেই যেন শেষ হয় এবং সুন্দর একটা খেলা হয়, কারণ তাড়াহুড়া করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আর ম্যাচ ডে তো কম এবার, সো 3টেই আমরা মনে করেছি যে খুব ভালো। মানে আমরা প্রত্যাশা করছি যে নেক্সট বিপিএল হয়তো একটা দল বাড়তে পারে। মানে আপনারা তো বলেছেন যে গ্র্যাজুয়ালি 10 দলে নিতে চান। জি, বাট নেক্সট বিপিএল কি একটা দল বাড়বে? বরিশালে এবার নেই, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ছিল। নেক্সট বিপিএল এ আমি মনে করি 2টা দল বাড়বে। আচ্ছা, জি, সেক্ষেত্রে কমপক্ষে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের ভেন্যু একটা অতিরিক্ত লাগবেই? না, আমাদের 2টা ভেন্যু আমরা টার্গেট করছি, একটা বরিশাল আর একটা রাজশাহী। এখন সিলেটের খুলনা নিয়েও আমরা কাজ করছি। আপনি জানেন যে খুলনা আগে ইন্টারন্যাশনাল ম্যাচ হতো, সেখানে খুলনায় বিপিএলও হয়েছে। সো ওইটাও আমাদের একটা ফোকাসের ব্যাপার, খুলনাটা। এক্স্যাক্টলি। আপনি বললেন যে উদ্বোধনী আয়োজন হয়তো বা তেমন কোনো জমকালো হবে না, হয়তো বা আপনারা অর্থ সেভাবে খরচ করতেও চাচ্ছেন না সেই একটা ইয়েতে। ধারাভাষ্যকর একটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে আমরা দেখছিলাম যে বেশ, যেহেতু এবার আপনারা নতুন ব্রডকাস্টারকে রাইটস দিয়েছেন, মানে যারা প্রোডাকশন রাইটস দিয়েছেন আর কি। সো এই প্রোডাকশন তারা দেখছি অনেকেরই নাম আমরা শুনছি। এখানেও কি আসলে নতুন কোনো তারকা আমরা দেখবো? বা ওয়াকার ইউনুসের নাম শোনা যাচ্ছে, রমিজ রাজা, ড্যানি মরিসন। আপনি বলেছেন যে জমকালো, এখন জমকালো এক একজনের এক এক রকম। জি, এটা অলিম্পিকের মতো জমকালো চান আপনি? কোন ধরনের স্ট্যান্ডার্ড যেটা আমরা দেখেছি, বিপিএল স্ট্যান্ডার্ড বলতে হু সিলেক্টেড দিস স্ট্যান্ডার্ড, এরকম আপনি যা করবেন। আসলে আমি ওই দিন একটা কথা বলেছি না, ঘোড়ার পিঠে উঠলেও মুশকিল, গাদার পিঠে উঠলেও মুশকিল, ওকে ধরে হাঁটলেও মুশকিল, সব দিকে একটা বিপদ। সো আমরা সবচেয়ে ভালো যেটা হয় আমাদের জন্য সেরকম একটা অনুষ্ঠান। হ্যাঁ, আমরা চাচ্ছি যে নতুন কিছু করানো আমাদের ধারাভাষ্যে, এবং ভালো যারা ইন্টারন্যাশনালি খুবই রিনাউন্ড, সবাই চিনে। তো আমরা এখনই ডিসক্লোজ করছি না, দেখি নতুন কাদেরকে আনানো যায়। এবং আমাদের জি কথাবার্তা চলছে, এবং ইউল বি গ্ল্যাড যে যারা আসবেন খুব ভালো লোকজন। না, অতীতে আসলে ধারাভাষ্যকার নিয়েও কিন্তু অনেক জি না, অতীতের কিছু আসলে আপনি যদি টানেন, জি আমরা নতুন শুরু করছি সব কিছু। আমরা অনেক কিছু নতুন করেছি, এবং অতীতে এবার সিলেট থেকে খেলা শুরু হচ্ছে, এবং সেখান থেকে চিটাগং যাবে। এর আগে হয়েছে, কিন্তু ঢাকা আসতেছে খেলা। সো এর আগে যখন হয়েছে, কিন্তু এটা কিন্তু ট্র্যাডিশনাল না, ট্র্যাডিশনাল ঢাকা থেকেই হয়। সো ট্র্যাডিশনের বাইরে গিয়ে আমরা ফ্রান্সাইজিদের জন্য যেটা ভালো হয়, বিসিবির জন্য যেটা ভালো হয়, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের জন্য যেটা ভালো হয়, সেটাই করছি আর কি। এবং আমাদের ক্রিকেট প্রেমীরা যেটা পছন্দ করবেন, যাদের ধারাভাষ্য শুনতে পছন্দ, আমরা সেরকম লোক নিয়ে আসবো। এক্স্যাক্টলি। আমরা কথা বলছি বিপিএল নিয়ে, এবং এনামুল হক বিজয়, আপনারা 9 জন ক্রিকেটার এবার কিন্তু বিপিএল এর তালিকাতেই ছিল না। তাদের মধ্যে একজন বড় নাম এনামুল হক বিজয়, অনেক রান করেছেন ফার্স্ট ক্লাসে, বিপিএলও গতবার ভালো খেলেছিলেন। উনি একটা অভিযোগ করেছেন, লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আজ আরেকটি অভিযোগ তিনি করেছেন, যে অ্যাকচুয়াল অভিযোগ না, বিসিবির কাছে তিনি তার পাওনা টাকা চেয়েছেন। আসলে এটা আমরা দেখছি যে তিনি যে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছিলেন সেটা তিনি কিন্তু বলেছেন যে বিসিবির কাছে তিনি যে পাওনা টাকা গত আসরের, সেটা তাকে অঙ্গীকার করা হয়েছিল যে দেয়া হবে। যেহেতু গত সভাপতি যিনি ছিলেন, বিপিএলের দায়িত্বে যারা ছিলেন, তারা যখন ম্যাচ বয়কট করতে চেয়েছে, তখন ডেকে নিয়ে বলা হয়েছে তোমরা ম্যাচ খেলেছে, আমরা সেটা দেখবো। যদিও কিছুদিন আগে বলা হয়েছে যে না, ডিরেক্ট সাইনিংয়ের বিষয়টা তারা কিন্তু আসলে দেখেন না, বিসিবি দেখে না। বাট পরবর্তীতে আজকে তিনি লাইভে এসে বলেছেন বিষয়টা, এবং তিনি ডকুমেন্টসও শো করেছেন। এই বিষয়টা আপনারা কি করবেন? তারা তো একটা বিষয় আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা বিপিএলের ইতিহাসে বা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। আমরা দেখেছি যে আপনার কোনো তারা খেলছে না, বিপিএলের ড্রাফট লিস্টে ছিল না নিলামে, কিন্তু তাদের পারিশ্রমিকের বিষয়টা, এটা তো নিশ্চয়ই আপনারা একটু অ্যাড্রেস করবেন। দেখেন, শুধু উনি না যে টাকা পায়নি, আমি এর আগে বলেছিলাম মুশফিকুর রহমান নামে একজন প্লেয়ার, যিনি খুলনাতে খেলেছেন, উনিও টাকা পাননি। আমি ওই দিন বলেছিলাম কথাটা। একজন প্লেয়ার টাকা না পেলে এটা যে কত একটা কষ্টের বিষয়, সেটা তো আসলে বলার অবকাশ নেই। তবে ওনার সাথে বিসিবির কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা,
লিখিত কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা বা মৌখিক এগ্রিমেন্ট হলে কারা করেছিল সেই বিষয়টা এতদিন পরে আসলো, এটা একটা সারপ্রাইজ। উনি গত একটা চিঠিও দিয়েছেন যে উনি গত 5 তারিখ একটা মেইলও করেছিলেন এবং ওখানে তার চুক্তিনামাও পাঠিয়েছেন, চেকগুলোর ছবিও পাঠিয়েছেন। এখন চেকের ছবি পাঠানো বা বিসিবি তো একটা ইনস্টিটিউট, এটা কোনো মানুষ না কিন্তু। এক্স্যাক্টলি, মানে আজকে আমি আসি, আমি যতদিন এই দায়িত্বে আসি তারপরে আপনি আসবেন, তারপরে উনি আসবেন। তো এখন ওই দায়িত্বে যারা ছিলেন তারা কি কোনো এগ্রিমেন্ট করেছেন যে পরবর্তী যারা আসবেন তারা সেটা ফলো আপ করেন? মুখের কথা আসলে আমরা কিভাবে ফলো আপ করবো? আমার জায়গায় যদি আপনি থাকেন বা উনি থাকেন, সেটা কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে পাওনাটা যেহেতু উনি দাবি করছেন, সেই ক্ষেত্রে এই বিষয়ে আমরা দেখব আসলে যদি সত্যিকারে ওনার সাথে বিসিবির কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে। আমি জানি না এই এগ্রিমেন্ট হয়েছে কিনা, কারণ হলো যেই টিমের কথা বলছেন রাজশাহী টিম, এবং তারা বিপিএল এ নেই, এবং ওই ভদ্রলোক অনেক জায়গায় এরকম করেছেন যেখান থেকে শিক্ষা নিয়ে আসলে আমরা এবার ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, আমরা এবার ফিক্সড টাকা নিয়েছি, এবং অনেক অনেক ব্যাপারে আমরা খুব অ্যাকশনে গিয়েছিলাম শুধু রাজশাহীর এটা দেখে। তো এই বিষয়ে আসলে আমি বলতে চাই যে ওনার যদি কোনো ডিরেক্ট এরকম এগ্রিমেন্ট থাকে বিসিবির সাথে, তাহলে আইনানুগভাবে যেটা করা সেটা। কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছে যে আজকে কতদিন হয়ে গেল, গত বিপিএল শেষ হলো, তারপরে এটা কন্টিনিউয়াস ফলো আপ করা দরকার ছিল। ফলো আপ করলে এটা নিশ্চয়ই একটা ব্যবস্থা, তবে নিশ্চয়ই যেহেতু এখন এসছে। এক্স্যাক্টলি, বিসিবি যেহেতু অভিভাবক সংস্থা এবং ক্রিকেটারদের পারিশ্রমিক একটা বড় একটা ইস্যু, তিনি 30 লাখ টাকা এখনো পান, ডেফিনেটলি আপনারা সেটা দেখবেন। আমরা অবশ্যই দেখব, কারণ হলো যদি উনি রিয়েলি টাকা পান এবং সেটা বিসিবির সাথে এগ্রিমেন্ট থাকে, এখন ধরেন একজন মুখে বললো যে খেলো এটা করো, সেই মানুষটা তো বিসিবিকে রিপ্রেজেন্ট করেছে যখন করেছে, এখন আপনি কি এটা মানবেন? মানে দিস ইজ অ্যান অর্গানাইজেশন, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষয় আছে, অথবা এটা তো একটা বোঝারও বিষয় আছে যে এটা। আরেকটা কাজ হলো যে উনি যে চেকগুলি দিয়েছেন এগুলো যদি চেকেরও কিন্তু আইনানুগ ব্যবস্থা উনি নিতে পারেন, সেটাই আমরা দেখেছি। আরেকটা বিষয় আমরা দেখেছি যে আপনাদের ইন্টিগ্রিটি ইউনিট আপনারা করেছেন, আইসিসি থেকে অ্যালেক্স মার্শালকে এনেছেন এবং অনেক কঠোর কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এবার বিপিএল দলগুলোর সঙ্গে ইউনিটের আপনারা বলেছেন সিআইডির 2 জন করে কর্মকর্তা থাকবেন প্রত্যেকটা দলের সঙ্গে, কিন্তু যেহেতু এত বড় একটা ইউনিট করেছেন, সেই ইউনিট কতটুকু তদারকি করবে বিপিএলকে স্বচ্ছ একটা বিপিএল? আমরা ওই ইউনিটে আপনি জানেন কিনা, একজন এডিশনাল আইজিপি সাবেক পুলিশের উনি আছেন ওইখানে, আমাদের একজন মেজর আছেন, আর্মির মেজর, রিটায়ার্ড মেজর। এবং প্রতি বছর কি হতো আপনি যদি খেয়াল করে দেখেন, টিমগুলোর সাথে যে ইন্টিগ্রিটি ইউনিটের লোক থাকতেন, আকসুর রুম ভাড়া থেকে আরম্ভ করে সবকিছু টিমরা দিত। তো সেই ক্ষেত্রে আপনি কি ইন্টিগ্রিটি আশা করেন? এবার কিন্তু আমরা নিজেরা বিসিবি থেকে, আমাদের প্রত্যেক বিসিবি থেকে ইন্টিগ্রিটি ইউনিট থেকে একজন করে লোক থাকবে, সিআইডি থেকে একজন থাকবে ডিসগাইজ অবস্থায়, নোবডি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা সিআইডির লোক, আর একজন ডিক্লেয়ার করে থাকবেন তাদের সাথে। এবং আইসিসির সাথে আমরা কথা বলছি যে আইসিসি থেকে ইন্টিগ্রিটি ইউনিটের কাউকে আরও আনা যায় কিনা। অ্যালেক্স মার্শাল আসতেছেন, আসলে পরে উই উইল ডিসকাস দিস। তাহলে সেক্ষেত্রে আপনারা আইসিসি থেকে লোক এনে টিমগুলোর সাথে রাখবেন যাতে স্বচ্ছ একটা ইয়ে হয়। আমরা স্বচ্ছতার কোনো কমতি করব না, কারণটা হলো কি, আপনি শুধু প্লেয়ারদের কথা ভাবছেন কেন? ওয়াই নট ম্যানেজমেন্ট? এক্স্যাক্টলি, বা ম্যানেজমেন্টের মধ্যে তো কেউ ভালো ভালো কথা বলে এই ধরনের ঢুকে যেতে পারে। সো আমরা গভর্নমেন্টকে ইনভলভ করলাম, সিআইডিকে ইনভলভ করলাম এই কারণে যে উনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবেন বিষয়টা, এবং যেহেতু দে আর রানিং অফিসার্স, দে ক্যান টেক ইমিডিয়েট অ্যাকশন। এটা আবার পরে একটা কমিটি হওয়া, এটা হওয়া, এসবের মধ্যে আর যাওয়া লাগবে না, ইমিডিয়েট অ্যাকশন তখনই নিতে পারবে। আইসিসি যারা আছে তাদের চোখে অনেক কিছুই ধরা পড়বে, বা তারা অনেক কিছু গেস করতে পারে, বা যেহেতু তাদের অনেক অভিজ্ঞতা আছে, যেটা হয়তো বা আমাদের প্রশাসনের, যেহেতু তারা ক্রিকেট সংশ্লিষ্ট না, তাদের চোখে হয়তো বা সেটা ধরা পড়বে না। আমরা শেষের দিকে চলে এসেছি। সাফাত ভাই, একটু জানতে চাইবো, আমরা জানি যে জাহানারা ইস্যুতে তুল কালাম কাণ্ড দেশের ক্রিকেটের অনেক দিন ধরেই, আপনারা একটা কমিটি গঠন করেছেন, 15 কার্যদিবসে দেওয়ার কথা ছিল, সেটা পার হয়ে গিয়েছে। আজকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, জাহানারা সময় চেয়েছেন এবং সেটা 20 ডিসেম্বরের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করা হবে বলে বিসিবি থেকে জানানো হয়েছে। এটা যে আর পেছাবে না, লেন্দি হবে না বিষয়টা, জাহানারা সময় চেয়েছে সেটা আমরা বুঝলাম, কিন্তু এটা যে আরো লেন্দি হবে না, বিষয়টা যে ঝুলে যাবে না, এটা কতটুকু নিশ্চিত করবেন? 100% নিশ্চিত। দেখেন, আমরা ইন্টিগ্রিটির কথা সবসময় বলি এবং জেন্ডার ইকুইটির কথা বলি, আর মেয়েদের খেলা, মেয়েরা হলো আমাদের রেসপেক্টেবল একটা পজিশনে, প্রত্যেকের মা বোন আছে, সেটা একটা ইমোশনাল কথা, বাট রেসপেক্টেবল পজিশনে তাদের সিকিউরিটি দেয়া, এটা প্রত্যেকটা অর্গানাইজেশনের যেমন দায়িত্ব, বিসিবি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারও দায়িত্ব। সেই ক্ষেত্রে আমরা একজন সাবেক অবসরপ্রাপ্ত অ্যাপেলেট ডিভিশনের বিচারপতিকে চিফ করে সেখানে 5 জনের একটা কমিটি করা হয়েছে, এবং এই কমিটিটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিটি। আমাদের তরফ থেকে যিনি আছেন তিনি এনএসসি মনোনীত, গভর্নমেন্ট মনোনীত, এবং তিনিও একজন ফিমেল।
কারণ বোর্ডের সাথে তো একজনের কানেকশন থাকা লাগে, অবশ্যই, কাগজপত্র হ্যাঁ, ইত্যাদি। exactly. আমরা কোনো অফিসারকে আর এঙ্গেজ করিনি, সো উনি একজন ফিমেল, শি উইল রিপ্রেজেন্ট দেয়ার না, এটা গেল। তো এটা 110% যে সময় কি লাগবে না লাগবে আসলে তো আমি এটা বলতে পারবো না, এটা যারা বিচার করবেন তারা। বাট আমাদের তরফ থেকে আমরা 20 তারিখ বলেছে, 20 তারিখের মধ্যে যেন আসে সেই ফলো আপটা করবো। আরেকটা হলো এনএসসি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে ইন্টারনাল আরেকটা কমিটি করা, যেটা হলো হ্যারাসমেন্ট কেউ হলে তার যেন অবজেকশন করতে পারে, কারণ সব তো এরকম ইন্ডিপেন্ডেন্ট কমিটি করা যাচ্ছে না। সো একটা হ্যারাসমেন্ট কমিটি করা হয়েছে, যেখানে কেউ যদি কোনো এই ধরনের শিকার হন, নির্যাতন বা কোনো ডিসক্রিমিনেশনের শিকার হন, সেই ক্ষেত্রে উনি কমপ্লেইন করতে পারবেন এখানে এই আমাদের কমিটিতে। আপনারা এটা গণমাধ্যমে এসছে 5 সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটিতে করতে পারবেন। এটা আগে ছিল না, নতুন এই কমিটিটা করা হয়েছে এবং সেখানে এইসব যদি কোনো কেউ চিন্তা করে যে সে কমপ্লেইন করবে এবং এভিডেন্স আসে সেখানে করতে পারবে। ছোট্ট একটু করে জানতে চাইবো যে আপনারা ফিক্সিং এর ব্যাপারে যতটা কঠোর, 9 জন ক্রিকেটারকে রেড ফ্ল্যাগধারী ক্রিকেটারকে বাদ রেখেছেন, যদি বিসিবির কারো নাম আসে বর্তমান কর্মকর্তা কর্মচারী এনিওয়ান যে এটার সাথে জড়িত ছিল, জাহানারা যে অ্যাকিউজগুলো করছে, শুধু জাহানারা না আরো 5-6 জন ক্রিকেটার করেছেন আর ক্রিকেটার, তাদের ব্যাপারে কতটা কঠোর হবেন আপনারা? জিরো টলারেন্স, একটাই শব্দ, জিরো টলারেন্স। কোনো এখানে বাকি কোনো আলাপ নেই। যদি দেখেন একটা বিষয় হলো অল আর সেন্সিটিভ ব্যাটার্স, জি ফিক্সিংও যেরকম সেন্সিটিভ, এটাও সেন্সিটিভ। সো এখানে বিচার যারা করবেন, যেমন অ্যালেক্স মার্শাল, সব এই যে যারা প্লেয়ার তাদের সবাইকে ইন্টারভিউ করেছেন, তারা জানেন এটা কথা হয়েছেন দীর্ঘদিন, এটা নিয়ে কথা হওয়ার পরে ওনাদেরকে কিন্তু নিষেধ করা এরকম হয়নি, ওনাদেরকে এই বিপিএলে ইনভাইট করা হয়নি, নিষিদ্ধ হয়নি কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু, যেই 9 জন এখানে। এবং এটা দিয়ে অনেকে আবার পুঁজি করার চেষ্টা করছে, 9 জন এই পক্ষ ওই পক্ষ, আসলে ওরা তো বিসিবির আন্ডারেই থাকবেন, অন্য টুর্নামেন্টে তারা খেলছেন, তাদেরকে ইনভাইট করা হয়নি এখানে, বিকজ তাদের বিরুদ্ধে অবজেকশন করেছেন আমাদের ইন্টিগ্রিটি ইউনিট, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু তাদের কিন্তু চার্জ ফ্রেম করা হবে কি হবে না সেটা দেখবেন তারা। আরেকটা হলো যে বাকি যে আমাদের যদি কর্মকর্তা কর্মচারী কেউ থাকে, সেখানে তো সেম আমাদের যারা কমিটিতে আছেন, উনি একজন বিচারপতি এবং যারা আছেন সবাই আপনি প্রোফাইল দেখেন, সেখানে কম্প্রোমাইজ করার মতো কেউ নেই এবং জিরো টলারেন্স, সেখানে কোনো কিছুই দেখা হবে না। এক্স্যাক্টলি। জি, অসংখ্য ধন্যবাদ শাখাত ভাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বিসিবির সহ সভাপতি শাখাওয়াত হোসেন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আজারবাইজানের বিপক্ষে জয় না পেলেও নারী ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফের সভাপতি তাবিত আওয়াল। নারী এশিয়ান কাপের আগে ফিফা উইন্ডোর বাইরেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা তার। শক্তিমত্তায় বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আজারবাইজান। শারীরিক গঠন, ফিটনেস সবকিছুতেই তাদের ধারে কাছেও নেই বাংলাদেশ। ম্যাচ হারলেও ইউরোপের দেশটার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে পিটার বাটলারের দল। এই সিরিজ তরুণদের সুযোগ দিয়ে নিজেদের শক্তিমত্তা ও কৌশল ঝালিয়ে নিয়েছেন কোচ। পরীক্ষা নিরীক্ষা চালানো এই সিরিজের শেষ ম্যাচে জয় না পেলেও মেয়েদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে সভাপতি। আমরা প্রতিটা ম্যাচে কিছু এক্সপেরিমেন্ট করি, কিছু প্লেয়ারদেরকে আমরা চান্স দিই, আবার আমাদেরও প্লেয়াররা সবসময় একই ম্যাচে একই টেম্পারমেন্টে আসতে পারে না। আজকে আমরা অফকোর্স ডিফারেন্ট কৌশল ইউজ করেছিলাম, আমরা আয়োজনটা একটু ডিফারেন্ট করেছিলাম, অপোনেন্টও একটু ডিফারেন্ট ছিল। তো আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে আলটিমেট গোলের দিকে প্রস্তুত করে নেবে। এশিয়ান কাপের প্রস্তুতির একটি মঞ্চ ছিল এই ত্রিদেশীয় সিরিজ। মূল পর্বের আগে নারী দলের ফিফা উইন্ডোর বাইরেও ম্যাচ আয়োজনের প্রত্যাশা তাবিত আওয়ালের। প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আমাদের রিজনের বাইরে খেলার জন্য, আমাদের চেয়ে বেটার র্যাঙ্ক টিম যারা আছেন তাদের সাথে খেলার জন্য, হাই পারফরমেন্স টিমের সাথে খেলার জন্য। তো এখন ফিফা উইন্ডোর বাইরে কোন টিম খেলতে পারবে এটাও আমাদের দেখতে হবে। বাট আফ্রিকান কন্টিনেন্ট এখনও খালি আছে, ইউরোপিয়ান কন্টিনেন্টে আমাদের আরও চেষ্টা থাকবে আগামীতে খেলার জন্য। এদিকে আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের হয়ে একমাত্র গোল করেছেন মারিয়া মান্ডা। সিনিয়র দলের হয়ে প্রথমবারের মতো গোলটা স্মরণীয় হয়ে থাকবে তার কাছে। সিনিয়র টিমে প্রথম গোল করেছি, তো ওই হিসেবেই আমার বেস্ট। অনেক সময় কিন্তু আপনার গোল খাওয়ার পরে কিন্তু টিম একটু ডাউন হয়ে যায়, তো এরপরেও কিন্তু আমাদের টিম কিন্তু ডাউন হয় নাই। আর তাছাড়াও আমাদের বাইরে আমাদের সাপোর্টার অনেক দেশবাসী ছিল, যে সাপোর্টের জন্য আমরা আবার কামব্যাক করেছি এবং গোল দেওয়ার চেষ্টা করেছি। আপাতত কয়েকদিনের ছুটি শেষে চট্টগ্রামের প্রস্তুতি শুরু করবে নারীরা। ভুলগুলো শুধরে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপের মঞ্চে প্রতিনিধিত্ব করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। লা লিগার খবর। হাই ভোল্টেজ ম্যাচে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। টেবিলের শীর্ষস্থানটা
পোক্ত করতে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকা রোজি ব্লাঙ্কোদের বিপক্ষে জিততে হবে কাতালোনিয়ানদের। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু রাত ২টায়। মাত্র রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলে শীর্ষে উঠেছে বার্সা। সবশেষ ম্যাচে রিয়াল ড্র করায় ব্যবধান আরও বাড়িয়েছে কাতালানরা। তাই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় দিয়ে শীর্ষস্থান আরও পাকা করার লক্ষ্য হ্যান্সি ফ্লিকের দলের। তবে ম্যাচের আগে বার্সেলোনার জন্য দুঃসংবাদ, এক ঝাঁক ইনজুরি। দলে নেই ফার্মিন লোপেজ, গাভি, টের স্টেগেন, রোনাল্ড আরাউহোরা। স্বস্তির খবর, ইয়ামাল লেভানডস্কিদের সঙ্গে ছন্দে আছেন রাফিনহা, পেদ্রিরাও। আবারও স্বাগত। খেলার সময় শতভাগ ফিট না থাকলে ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে শুধুমাত্র নামের ভারে কারো জায়গা হবে না বলে নিজের অবস্থান স্পষ্ট করলেন কার্লো অ্যানচেলোত্তি। সেটা নেইমার এবং ভিনিসিউসের মতো সুপারস্টার হলেও না। সান্তোসের বিপক্ষে সবশেষ ম্যাচে মাঠে নামলেও শতভাগ ফিট ছিলেন না নেইমার। মিনিসকাসের বিপক্ষে চোট নিয়ে একটি করে গোল অ্যাসিস্ট করেছেন তিনি। তাতে অবশ্য মন গলেনি ব্রাজিল জাতীয় দলের কোচ অ্যানচেলোত্তি। সাফ জানিয়ে দিয়েছেন শতভাগ ফিট না হলে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে তার জায়গা হবে না। কার্লো বলেন, শুধু নেইমার নন, এই পলিসি ভিনিসিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে অ্যানচেলোত্তির যুক্তি, দলগতভাবে পারফর্ম করতে হলে সবার শতভাগ ফিট থাকা খুবই জরুরি।